দেখো, তোমাদের প্রত্যেকেই হয়তো জানো যে তোমাদের এই সেমিস্টারে অনার্সের 4টে পেপার পড়তে হবে, সিসি 5, 6, 7 এবং 8। তো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই সিসি 5 এই পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশান দেখে নেব। এ প্রসঙ্গে বলি, দেখো তোমরা যে কোনো চ্যানেলে বা যে কোনো ক্ষেত্রে যখন কোনো পেপারের সাজেশান দেখবে, তোমরা অবশ্যই সেই পেপারের সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি করে রাখবে, যে কোথা থেকে শুরু সেই সিলেবাসের এবং কোথায় শেষ, এবং সেখানে কোন কোন অধ্যায় রয়েছে। তাহলে তোমরা নিজেরাই ঠিক করতে পারবে বা বুঝতে পারবে সেই প্রশ্নগুলো, অর্থাৎ সাজেশানে উল্লেখিত যে প্রশ্নগুলো আদৌ তোমাদের সিলেবাসে রয়েছে কিনা, বা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিনা, বা সিলেবাসের সঙ্গে সেগুলো সম্পর্কযুক্ত কিনা। তাই তোমাদেরকে বলবো, তোমরা এই ডিএসসিসি 5 এই পেপারের সিলেবাস সম্পর্কে একটা সংক্ষেপে স্বচ্ছ ধারণা তৈরি করে নাও। দেখো, এই সিসি 5-এর যে সিলেবাস, হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ইতিহাস 750 থেকে শুরু করে 1206, অর্থাৎ আদি মধ্যযুগের ভারতের ইতিহাস, যেটা কিনা সুলতানি যুগের সূচনার ঠিক আগে পর্যন্ত। তো এই পেপারে মোট 5টা অধ্যায় রয়েছে। কী কী অধ্যায় একবার সংক্ষেপে দেখে নাও। আদি মধ্যযুগের ভারত, রাজনৈতিক কাঠামো, কৃষি কাঠামো ও সামাজিক পরিবর্তন, ব্যবসা বাণিজ্য, এবং কি রয়েছে, ধর্মীয় ও সাংস্কৃতিক উন্নয়ন। তো তোমরা এই অধ্যায়গুলি মাথায় রেখে তোমরা দেখে নাও এই পেপারের কোন কোন প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা এই পেপারের কোন কোন প্রশ্নগুলো বড় প্রশ্ন আকারে আসে এবং টিকা প্রশ্নগুলি আসে। এবং সেখান থেকে আমি বলে দেবো যে তোমাদের এবছরের জন্য কোন প্রশ্নগুলো অত্যধিক গুরুত্বপূর্ণ, বা 5 স্টার বা 4 স্টার দেখিয়ে দেবো আমি। তো চলো প্রথমে দেখে নিই বড় প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসে এই সিলেবাসের মধ্যে থেকে। তো দেখো, হিস্ট্রি অফ ইন্ডিয়া 750 থেকে 1206, মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই সিলেবাসের মধ্যে থেকে যে প্রশ্নগুলো বড় প্রশ্ন আকারে আসে সেগুলো দেখো। দেখো, ভারতীয় সামন্ততন্ত্র সম্পর্কিত ঐতিহাসিক বিতর্কের উপর একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। পরের প্রশ্ন দেখো, আদি মধ্যযুগের অন্তর্বর্তী সময়ে ভারতীয় সামন্ততন্ত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আরও একটি প্রশ্ন দেখো, তুমি কি মনে করো ভারতের সামন্ততন্ত্রের উত্থান আদি মধ্যযুগীয় বা আদি মধ্যযুগেই হয়েছিল? অর্থাৎ দেখো, সামন্ত ব্যবস্থা থেকে তোমাদের কিন্তু একটি প্রশ্ন পরীক্ষায় আসবে, বা প্রতি বছর একটা কোশ্চেন কিন্তু আছে। তো তোমাদের ক্ষেত্রে কোন প্রশ্নটা এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমি লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো আগে পুরো প্রশ্নগুলো দেখে নাও কোন কোন প্রশ্ন তোমাদের এই সিলেবাসে রয়েছে। দেখো, আমি মনে করি একজন সচেতন, একজন আদর্শ স্টুডেন্টের কাছে, যারা অনার্সের স্টুডেন্ট, তাদেরকে অবশ্যই জানা উচিত যে তুমি যে সিলেবাসের উপর পড়াশোনা করছো সেই পেপারের, সেখান থেকে কী ধরনের প্রশ্ন হয় বা সিলেবাসের টপিকগুলো কী রয়েছে সেগুলো অবশ্যই জানা উচিত। তারপর তুমি সিলেকশন করবে যে কোন প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা কোন প্রশ্নগুলো তোমরা একটি অধিক গুরুত্ব সহকারে পড়বে, সেগুলো আমি দেখিয়ে দেবো। আগে দেখিয়ে দিই এই পুরো সিলেবাসের কোন কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসে। তো দেখো, পরবর্তী প্রশ্ন দেখো, আদি মধ্যযুগের কৃষি ব্যবস্থার বিবর্তন আলোচনা করো। আদি মধ্যযুগের নগর কেন্দ্রগুলির বিকাশ ব্যাখ্যা করো। আদি মধ্যযুগের যে দ্রুত নগরায়ন ঘটেছিল সেটা কেন ঘটেছিল? ত্রিশক্তি সংগ্রামের বা ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। অর্থাৎ এখানে পাল, প্রতিহার ও রাষ্ট্রকূটদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল কনৌজকে কেন্দ্র করে, সেই সংঘর্ষের কারণ বা ফলাফল আলোচনা করো। এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে। দক্ষিণ ভারতের বাণিজ্যিক গিল্ড ব্যবস্থার উপর সংক্ষেপে আলোচনা করো। দক্ষিণ ভারতের গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো। অর্থাৎ দেখো, গিল্ড ব্যবস্থা থেকে দু ধরনের কোশ্চেন হয়। একটা গিল্ড ব্যবস্থা সম্পর্কে একটা প্রবন্ধ লেখো, আর একটা হয় গিল্ড ব্যবস্থার কার্যাবলী, কী ধরনের কাজ করে। পরের প্রশ্ন দেখো, ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট আলোচনা করো। ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো। অর্থাৎ ভক্তি আন্দোলন কেন গড়ে উঠেছিল তার বিভিন্ন কারণ, আর্থসামাজিক কারণ বা প্রেক্ষাপট এক ধরনের প্রশ্ন হয়, আর এই আন্দোলনের বৈশিষ্ট্য লেখো, সেটি এক ধরনের প্রশ্ন হয়। পরের প্রশ্ন দেখো, বঙ্গোপসাগরের উপর চোলদের নৌ সামুদ্রিক কার্যকলাপের সংক্ষিপ্ত বিবরণ দাও। বা এটা এমনও প্রশ্ন আসে যে চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে লেখো। পরের প্রশ্ন দেখো, রাজেন্দ্র চোলের কৃতিত্ব আলোচনা করো। অর্থাৎ চোলদের একজন মহান সম্রাট রাজেন্দ্র চোল, তার কৃতিত্ব ব্যাখ্যা করো। পরবর্তী প্রশ্নগুলো দেখো। আমি এই সমস্ত প্রশ্ন থেকে বলে দেবো তোমাদের এই সেমিস্টারে কোন প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ বা টপ 5 কোশ্চেন কোনগুলো। পরবর্তী প্রশ্ন দেখো, চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে আলোচনা করো। স্থানীয় স্বায়ত্তশাসনের বিশেষ উল্লেখ সহ চোল শাসন ব্যবস্থার বৈশিষ্ট্য লেখো। এই প্রসঙ্গে বলি, দেখো, চোলদের সামুদ্রিক কার্যকলাপ আর চোলদের স্থানীয় স্বায়ত্তশাসনের বৈশিষ্ট্য, এই দুটো প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরে একটি প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষায় পড়বে।
তারপরে দেখো, ধর্মপাল ও দেবপালের অধীনে আঞ্চলিক শক্তি হিসাবে বাংলার বিকাশ সংক্ষেপে লেখো। পাল শক্তির সম্প্রসারণে দেবপালের কৃতিত্ব আলোচনা করো। একাদশ শতকে গজনীর ভারত আক্রমণের প্রকৃতি আলোচনা করো। আদি মধ্যযুগের স্থাপত্য ভাস্কর্য সম্পর্কে টিকা লেখো। আদি মধ্যযুগের আঞ্চলিক ভাষা সাহিত্যের বিকাশ সম্পর্কে আলোচনা করো। রাজপুত জাতির উত্থানের কারণ ব্যাখ্যা করো। আদি মধ্যযুগের ইতিহাসের উপাদান সম্পর্কে লেখো। ঐতিহাসিক হিসাবে অলবেরনের মূল্যায়ন করো। ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা উল্লেখ করো। শিক্ষা বিস্তারে নালন্দা এবং বিক্রমশিলা মহাবিহারের অবদান লেখো। তো পুরো সিলেবাসের কী ধরনের প্রশ্ন হয় বা কী কী বড় প্রশ্ন হয় সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। এখন দেখিয়ে দেবো তোমাদের এই সেমিস্টারে এবছরের জন্য কোন প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। তো আমি এক্ষেত্রে 6টি প্রশ্ন টপ 6-এ রেখেছি, যেগুলো আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই টপ 6-এর মধ্যে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি দেখো, সেটি হলো ত্রিপাক্ষিক সংগ্রামের কারণ ও ফলাফল আলোচনা করো। অর্থাৎ পাল, প্রতিহার এবং রাষ্ট্রকূটের মধ্যে যে ত্রিশক্তি সংঘর্ষ হয়েছিল তার কারণ এবং ফলাফল আলোচনা করো। এটি আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য। এবং 2 নম্বর প্রশ্ন হিসাবে আমি যে প্রশ্নটা রেখেছি সেটি দেখে নাও। দেখো, ভক্তি আন্দোলন। এই যে ভক্তি আন্দোলন গড়ে ওঠার প্রেক্ষাপট, অর্থাৎ এই ভক্তি আন্দোলন গড়ে ওঠার পিছনে সামাজিক বা আর্থসামাজিক কারণ কী ছিল এবং ভক্তি আন্দোলনের বৈশিষ্ট্য, এই ভক্তি আন্দোলন সম্পর্কিত একটি প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় আসবে বলে আমি মনে করি। অর্থাৎ তোমরা এই প্রশ্নের উত্তরটা এমনভাবে তৈরি করো যাতে করে দুটো প্রশ্ন যাই পড়ুক না কেন তোমরা সেটা লিখতে পারবে। আমি চেষ্টা করবো এই প্রশ্নের উত্তরগুলো তৈরি করে দিতে বা আপলোড করে দেওয়ার। যাই হোক, যদি না করে উঠতে পারি তোমরা চেষ্টা করো এমনভাবে প্রশ্নের উত্তরটা তৈরি করবে যাতে যে প্রশ্ন আসুক না কেন তোমরা উত্তর লিখতে পারবে। এই ভক্তি আন্দোলনটাকে আমি টপ 6-এর 2 নম্বর প্রশ্ন রেখেছি। এবার দেখে নেব 3 নম্বর প্রশ্ন কী রয়েছে। দেখো, 3 নম্বর প্রশ্ন হিসাবে আমি রেখেছি সামন্ততান্ত্রিক বৈশিষ্ট্য। অর্থাৎ আদি মধ্যযুগের ভারতে সামন্ততন্ত্রের যে প্রধান বৈশিষ্ট্যগুলি রয়েছে সেগুলি লেখো। দেখো, তোমাদের বলি সামন্ততন্ত্র থেকে কিন্তু তোমাদের একটি প্রশ্ন পরীক্ষায় আসবেই আসবে। তো এই সামন্ততন্ত্রের বৈশিষ্ট্যটা তোমাদের এবছরের অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে। তো দেখে নেব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন কী রয়েছে? 4 নম্বর প্রশ্নের টপিক হলো গিল্ড ব্যবস্থা। দক্ষিণ ভারতে গিল্ড ব্যবস্থার কার্যাবলী আলোচনা করো, কিংবা দক্ষিণ ভারতে এই যে গিল্ড ব্যবস্থার উপর সংক্ষিপ্ত প্রবন্ধ লেখো বা আলোচনা করো। অর্থাৎ গিল্ড থেকে কিন্তু একটি প্রশ্ন আসবে বলে আমার মনে হয়েছে, তাই গিল্ড ব্যবস্থাকে আমি টপ 6-এর 4 নম্বর প্রশ্ন হিসাবে রেখেছি। এবার দেখে নেব 5 নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 5 নম্বর প্রশ্ন হিসাবে আমি যে প্রশ্নটি রেখেছি সেটি দেখো, ভারতীয় সমাজ ব্যবস্থায় জনজাতি গোষ্ঠীর ভূমিকা নির্ণয় করো। এটি আমার মনে হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। হয়তো এটা 5-এ আছে কিন্তু 1-এ থাকার মতো প্রশ্ন, কারণ এই প্রশ্নটি তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই গেল 5 নম্বর প্রশ্ন। এবার দেখে নেব 6 নম্বর প্রশ্ন কী রয়েছে। 6 নম্বর প্রশ্নতে আছে রয়েছে দেখো, বঙ্গোপসাগরের উপর চোলদের নৌ সামুদ্রিক কার্যকলাপ। অর্থাৎ চোলদের সামুদ্রিক কার্যকলাপ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এটি টপ 6-এ রয়েছে। দেখো, এই টপ 6 ছাড়াও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন দেখো, এই শিক্ষা বিস্তারে নালন্দা এবং বিক্রমশীল মহাবিহার এর অবদান লেখো। এই প্রসঙ্গে বলি, দেখো, এই দুটো প্রশ্ন করলে কিন্তু তোমাদের টিকা টাইপ প্রশ্নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেক সময় এটা বা এটা দুটো আলাদাভাবে কিন্তু টিকা টাইপ প্রশ্ন আসে, তাই তোমরা এই দুটো টিকা টাইপ প্রশ্ন করলে তোমাদের কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে যাচ্ছে। তো পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখে নাও। ঐতিহাসিক হিসাবে অলবেরনের মূল্যায়ন করো। এটাও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবছরের জন্য আমি মনে করছি। আরও একটি প্রশ্ন দেখো, এই রাজেন্দ্র চোলের কৃতিত্ব মূল্যায়ন করো। অর্থাৎ আমি যে তোমাদের টপ 6 কোশ্চেন দিলাম সেই 6টা প্রশ্ন ছাড়াও আরও এই যে 3টে বা 2টো প্রশ্ন কিন্তু তোমাদের করা উচিত বলে আমি মনে করছি। এবং তোমরা এই যে পুরো সিলেবাসের বড় প্রশ্নগুলো সমস্ত যদি গুছিয়ে মনে রাখতে পারো তাহলে 100 কেন তোমরা 1000% কোশ্চেন কমন পাবে। কারণ এই যে সিলেবাসের ভিতর থেকে যে প্রশ্নগুলো রেখেছি আমি, এর বাইরে প্রশ্ন আসা সম্ভব নয় বলে আমি মনে করছি, কারণ এখান থেকেই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। এবার দেখে নাও তোমাদের এই পেপারের এই যে সিলেবাস, এই সিলেবাসের উপর ভিত্তি করে 5 নম্বরের টিকা টাইপ প্রশ্ন কী ধরনের প্রশ্ন আসে। তোমরা প্রথমে প্রশ্নগুলো একবার দেখে নাও যে তোমাদের এই সিলেবাসে কী ধরনের প্রশ্ন আসে। তারপর আমি বলে দেব যে এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোন 5টি বা 6টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের এবছরের জন্য, যেগুলো তোমরা এই সমস্ত প্রশ্নগুলির মধ্যে থেকে একটু অধিক গুরুত্ব সহকারে তৈরি করবে।
দেখো এই যে পুরো প্রশ্নগুলো দেখাচ্ছি এগুলো তোমাদের এই পেপারের পুরো সিলেবাস ভিত্তিক, অর্থাৎ তোমাদের এই সিলেবাসে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে। কিংবা এও ভাবতে পারো যে তোমাদের যে ফাইনাল পরীক্ষা হবে সেই পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে সেগুলো এই প্রশ্নগুলির মধ্যে থেকেই থাকবে, কারণ এর বাইরে আর প্রশ্ন হতে পারে না, এটি আমার ধারণা। কারণ এই প্রশ্নগুলো তোমাদের পুরো সিলেবাস থেকে বাছাই করা প্রশ্ন। প্রতিটা সিলেবাসের কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ সেই অনুযায়ী কিন্তু প্রশ্নগুলো আমি এখানে সিলেক্ট করেছি। তোমরা আগে প্রশ্নগুলো দেখে নাও, তারপর বলে দিচ্ছি কোন প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ। আর এই সমস্ত প্রশ্নগুলো যদি তোমরা কোনোভাবে করতে পারো তাহলে 100 কেন 200% কোশ্চেন তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। তো দেখে নাও প্রশ্নগুলো, প্রত্যেকটা টপিক থেকে প্রশ্নগুলো বাছাই করে রাখা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তবে যে প্রশ্নগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখিয়ে দেবো। তো এই মূলত প্রশ্ন। এবার এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কোনগুলো তোমাদের এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো একবার দেখে নাও। দেখো আমি টপ 6 কোশ্চেন রেখেছি যেগুলো মনে হয়েছে আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। সেক্ষেত্রে টপ 6-এর মধ্যে প্রথম যে প্রশ্ন রয়েছে সেটি দেখে নাও, আরবদের সিন্ধু বিজয়। দেখো এই যে প্রশ্নটি দেখছো তোমরা, আরবদের সিন্ধু অভিযানের তাৎপর্য কতখানি, এবং আরেকটি প্রশ্ন দেখো, এই আরবদের ভারত আক্রমণের কারণ। এই দুটো প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই করো, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে বলে আমি মনে করছি। বা এই আরবদের সিন্ধু বিজয়ের তাৎপর্য বা কারণ এটি আমার সাজেশনের টপ 6-এর 1-এ রয়েছে বা সবার উপরে রয়েছে। এবার দেখে নেব 2 নম্বর প্রশ্ন কোনটা রয়েছে। দেখো টপ 6-এ 2 নম্বর প্রশ্ন রয়েছে, হর্ষচরিত সম্পর্কে একটি টিকা লেখো। আমি মনে করছি তোমাদের এই সেমিস্টারের জন্য, এবছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটি টপ 6-এ 2 নম্বর প্রশ্ন। এবার দেখে নাও 3 নম্বর প্রশ্ন কোনটি। 3 নম্বর প্রশ্ন হিসাবে আমি এই প্রশ্নটি রেখেছি, চোলদের আমলে বঙ্গোপসাগরকে চোল সমুদ্রম বা চোল হ্রদ বলা হতো কেন। এটি টপ 6-এর 3 নম্বর প্রশ্ন রয়েছে। 4 নম্বর প্রশ্ন আকারে যেটি রয়েছে সেটি হলো, সুলতান মাহমুদ এবং মোহাম্মদ ঘুরির ভারত আক্রমণের প্রকৃতির মধ্যে পার্থক্য কোথায়। এটি টপ 6-এর 4 নম্বর প্রশ্ন। এবং 5-এ রয়েছে দেখো, ঐতিহাসিক হিসাবে অলবেরুনির অবদান কতখানি। এটি 5 নম্বর কোশ্চেন। এবং 6 নম্বর প্রশ্ন দেখো, এই যে প্রশ্নটি, মুদ্রা থেকে আদি মধ্যযুগী সম্পর্কে কি জানা যায়। এটি আমি টপ 6-এ রেখেছি। এছাড়াও একাধিক প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে, যেমন দেখো, আদি মধ্যযুগে বর্ণ ব্যবস্থায় আদিবাসী কৃষক সম্প্রদায়ের অবস্থান উল্লেখ করো। কিংবা আদি মধ্যযুগে কৃষি ব্যবস্থার সম্প্রসারণ তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এই এতগুলো প্রশ্নের মধ্যে এই 7টি বা 8টি কোশ্চেন আমার অত্যাধিক গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে তোমাদের এবছরের জন্য। তোমরা প্রতিটা প্রশ্ন করার চেষ্টা করবে, তবে এই প্রশ্নগুলো তোমরা একটু অধিক গুরুত্ব সহকারে তৈরি করার চেষ্টা করো। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। পারলে একটি লাইক করো এবং যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু করো।